এই সময়টা তুলনামূলকভাবে আমাদের কাছে অনেকে শান্ত মনে হচ্ছে, কারণ আগের মতো আমরা সেরকম ফোনে স্ক্রিনে আইসের অভিযান বা ছোট 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 ভয়ঙ্কর ভিডিও দেখছি না। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সো ইউএসসিআইএস এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পুরনো গ্রিন কার্ডের কেসগুলো পুনরায় পর্যালোচনা করবে। তারা স্পেশাল এজেন্ট নিয়োগ দিচ্ছেন, আইস ও সিবিপির সাথে সমন্বয় করে এইসব অভিযোগ তদন্ত করবে এই নতুন নিয়োগপ্রাপ্তরা। আপনি যদি নিজের খরচ চালাতে না পারেন তাহলে এই দেশে আপনি গ্রিন কার্ড পাবেন না। এই যে নাগরিকত্ব বাতিল কার্যক্রম, এটার বড় আকারে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প প্রশাসন। সো ইউএসসিআইএস যে ঘোষণাটি দিয়েছে সেটি হচ্ছে ইউএসসিআইএস রিচেক করছেন অল গ্রিন কার্ড কেসেস। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ওকে, দিস ইজ ভেরি, আমি মনে করি খুব বড় একটি ব্যাপার। প্রথম বড় বিষয়টি হচ্ছে ইউএসসিআইএস এই নিয়ে, আমি ফেডারেল রিজার্ভ ইউএসসিআইএস যে হেড আছেন ডাইরেক্টর জোসেফ এডলো, তার কি বলেছেন সেটি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখে নেবেন। ওকে, প্রথম বড় বিষয়টি হচ্ছে ইউএসসিআইএস নিয়ে। এই সময়টা তুলনামূলকভাবে আমাদের কাছে অনেকে শান্ত মনে হচ্ছে, কারণ আগের মতো আমরা সেরকম ফোনে স্ক্রিনে আইসের অভিযান বা ছোট 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 ভয়ঙ্কর ভিডিও দেখছি না। আমরা অনেকে ভাবতে পারি যে পরিস্থিতি হয়তো ভালো হয়ে গেছে, তাই না? কিন্তু নীতিগত ভাব থেকে, প্রসেসিং অ্যান্ড পলিসিগত দিক থেকে বিষয়গুলো মোটেও তেমন ভালো হয়নি, বরং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সো ইউএসসিআইএস এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পুরনো গ্রিন কার্ডের কেসগুলো পুনরায় পর্যালোচনা করবে। অর্থাৎ আপনার যদি গ্রিন কার্ড থাকে এখন এবং অনেক দিন ধরে আছে, আপনি এখনও সিটিজেন হননি, এরকম আপনিও পড়ে যেতে পারেন সেখানে। হয়তো আপনারা, আমার মনে হয় আপনারা এটি খবরের পাতায় অলরেডি দেখেছেন, কারণ এটি গত রবিবার ইউএসসিআইএসের পেজে এসেছে এবং তার যে পরিচালক, উনি বিভিন্ন নিউজ ইন্টারভিউতে এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যারা তারা ফ্রড এবং জালিয়াতির কেসগুলো খতিয়ে দেখবে, ফ্রড এবং জালিয়াতির। তো এটা নতুন কিছু নয়, আমরা আগে থেকেই জানি, কিন্তু নতুন যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে এই সংস্থাটি এখন বলছেন যে তারা টিপ হটলাইন চালু করবেন, টিপ লাইন চালু করতে যাচ্ছেন। তার অর্থ হচ্ছে সাধারণ মানুষ ফোন করে যাকে সন্দেহ মনে হবে তারা ইমিগ্রেশনে তার ব্যাপারে জালিয়াতির অভিযোগ ঠুকে দিবেন অথবা নথিবদ্ধ করবেন। দ্যাটস দ্য নিউ থিং। এছাড়া তারা স্পেশাল এজেন্ট নিয়োগ দিচ্ছেন, আইস ও সিবিপির সাথে সমন্বয় করে এইসব অভিযোগ তদন্ত করবে এই নতুন নিয়োগপ্রাপ্তরা। এখন অনেকেই ভাবতে পারেন, ও মাই গড, আমি তো বড় বিপদে পড়ে গেলাম, আমার সাবেক স্বামী যার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, অথবা সাবেক স্ত্রী, এই মহিলা তো আমাকে পছন্দ করে না, বা আমার এই ভদ্রলোক তো আমাকে পছন্দ করে না, সে তো ফোন করে অভিযোগ করবে আমার ব্যাপারে যে আমি গ্রিন কার্ড পেয়েছি, তার মধ্যে জালিয়াতি আছে বা এই সেই হাবিজাবি। আমরা হয়তো 10 বছর ধরে গ্রিন কার্ড আছে, আমি কি করব, আমি নাগরিক, এখন তো সিটিজেন হয়ে গেছি, তাহলে কি আমি সমস্যা পাবো? আমি নিশ্চিত করে বলছি না, বাট সত্যি বলতে কি তারা এতটা গভীরে যাবে সেটা আমার কাছে মনে হয় না। আমি এখনও পরিষ্কার না, বাই দ্য ওয়ে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, তবে অযথা খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ হচ্ছে বাস্তবতা। কারণ বাস্তবতা যেটি হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের অনেক অভিযোগ তারা আগেও পেয়েছেন। সব অভিযোগ তদন্ত করার তাদের পক্ষে সম্ভব নয়, এটি হচ্ছে একটি বড় ব্যাপার। তবে কর্মকর্তাদের বক্তব্য থেকে বোঝা যায় তারা পুরনো কেসগুলো খুলে দেখতে শুরু করেছেন বা খুলে দেখতে চান এখন সেখানে কোনো জালিয়াতি হয়েছে কি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউএসসিআইএস এর কর্মকর্তা যিনি আছেন এডলো, রাইট, জোসেফ এডলো, উনি বলছেন গ্রিন কার্ড আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তারা নিজেরা নিজের খরচ চালাতে পারবেন, যারাই এখন থেকে করছেন আর কি। ওকে, নিজেরা নিজের খরচ চালাতে পারবেন। এই বিষয়টি ট্রাম্প 1.0 সময় করার চেষ্টা করা হয়েছিল। তখন কি করতো, তখন আনা হয়েছিল, কিন্তু এখন I-485 ফর্মে সেই সময় আমার মনে হয় সেলফ সাফিসিয়েন্সি বা আত্মনির্ভরতা নিয়ে অনেক প্রশ্ন যোগ করা হয়েছিল। এখন আবার সেটি ফিরে আসতে পারে বলে অনেকে মনে করছেন। আপনারা কিছুক্ষণ মধ্যে শুনবেন তার বক্তব্যটি খুব পরিষ্কার। এডলোর কথা বলছি। উনি বলছেন আমরা এমন লোক চাই যারা নিজের দায়িত্ব নিজে নিতে পারে এবং সরকারি তহবিল বা তহবিলের উপর নির্ভর করবে না। আপনি যদি নিজের খরচ চালাতে না পারেন তাহলে এই দেশে আপনি গ্রিন কার্ড পাবেন না। ওকে, তারা কত বছর পেছনে যাবেন, কত বছরের কেস দেখবেন তা এখনও স্পষ্ট নয়। পুরনো কেস নিয়ে গেলে একটি বড় সমস্যা হচ্ছে প্রক্রিয়া ধীর হয়ে যাবে, অন্যান্য সব প্রক্রিয়া ধীর হয়ে যাবে, কারণ জনবল সীমিত তাদের, যত কথাই বলুন না। তাই সব কিছু একসাথে যোগ করা সম্ভব নয় এবং করাও সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে অনেক ক্ষেত্রে তারা সরাসরি গ্রিন কার্ড বাতিল করতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইমিগ্রেশন কোর্টে হাজির হওয়ার নোটিশ দেবেন এবং বিচারকের সামনে তাদের সিদ্ধান্ত হবে। এখন দ্বিতীয় বড় প্রশ্নটি হচ্ছে
ইটস ফ্রম কেইরো ইনস্টিটিউট, ওকে। একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হচ্ছে যা পিবিএসে এসেছে। আমরা যদি অন স্ক্রিনে দেখতে পারি অন দ্য সাইড, আমি খুব ভালো হবে, থ্যাংক ইউ। এই রিপোর্টে বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন অবৈধ ইমিগ্রেশনের চেয়ে বৈধ ইমিগ্রেশনই বেশি কমিয়ে দিয়েছেন, যেটি আমি অনেক আগে বলেছিলাম যে ডোন্ট বি সারপ্রাইজ যদি ফ্যামিলি ইমিগ্রেশন বন্ধ করে দেন বা একেবারে ধীর গতিতে নিয়ে আসেন, জিরো করে দেন। আমি এখানে মূলত বৈধ ইমিগ্রেশন নিয়ে কথা বলছি। কেইরো ইনস্টিটিউট 2024 সালের তথ্যের ভিত্তিতে 2026 সালের বর্তমান তথ্য তুলনা করছেন এবং তাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে বৈধ ইমিগ্রেশন প্রায় 1,32,000 কমেছে। বৈধ ইমিগ্রেশন, নট ইলিগাল ইমিগ্রেশন, একদম লিগাল ইমিগ্রেশন। এর মধ্যে আশ্রয় যেটি আছে, রাজনৈতিক আশ্রয়, অ্যাসাইলেম আবেদন, শরণার্থী যারা পড়ছেন এইটির মধ্যে, অ্যাসাইলেম, রেফিউজি, H-1B ভিসা, ফিয়ান্সে ভিসা, স্টুডেন্ট ভিসা। রিপোর্টে আরও বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্যগুলি হচ্ছে এটিকে হচ্ছে বৈধ ইমিগ্রেশন কমিয়ে দেয় একেবারে, ওকে। সো আমরা ইতিমধ্যে দেখেছি 75 দেশ যেটি আছে বাংলাদেশ যার মধ্যে অন্তর্ভুক্ত, ইমিগ্রেন্ট ভিসা স্থগিত। অনেকে বলছেন নভেম্বরের পরে শুরু হবে। আমি জানি না কোন ভিত্তিতে তারা এই কথা বলছেন, হয়তো তারা কোথাও দেখেছেন, কিন্তু যখন এই কথাগুলো বলবেন আমি আশা করব তারা মানুষের সামনে এই প্রমাণগুলি দেখাবেন। এনিওয়ে, তার মধ্যে আছে 39টি দেশ USCIS এর প্রসেসিং স্থগিত করে রাখছে ভিসার ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা। অনেক আফ্রিকান দেশ এর মধ্যে আছেন ভিসা বন, সব মিলিয়ে খুবই অস্পষ্ট একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবং তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে তো বৈধ ইমিগ্রেশন সীমিত করার চেষ্টা একেবারে শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। নাও এই ডাটার কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অবৈধ ইমিগ্রেশন 80% কমে গেছে, উইচ ইজ গুড। I mean, that's how it should be. বৈধভাবে প্রবেশ করার যারা রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকেন, বৈধভাবে প্রবেশ করা অ্যাসাইলেম যারা আছে এদের সংখ্যা কমেছে 99.9%। শরণার্থী হিসাবে 90%। ইমিগ্রেন্ট ভিসা অর্ধেকে নেমে এসেছে, যার মধ্যে রয়েছে স্পাউস, ফিয়ান্সে ভিসা 65% কমে গেছে। স্টুডেন্ট ভিসা 40% কমেছে। H-1B ভিসা 25% কমেছে। সব শেষে বলা হচ্ছে বৈধ ইমিগ্রেশন কমানোর হার এখন বৈধ ইমিগ্রেশন কমানোর হার এখন অবৈধ প্রবেশ কমানোর হারের চেয়েও 2.5 গুণ বেশি। অর্থাৎ নীতিগতভাবে বৈধ ইমিগ্রেশন কমানোর দিকে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। নাও লাস্ট ওয়ান, ভেরি কুইকলি, সিটিজেনশিপ বাতিল করার যে প্রক্রিয়াটি চালু করেছেন ট্রাম্প প্রশাসন, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। এটাকে আপনার প্রায় শুনে থাকেন ডিন্যাচারালাইজেশন। গতকাল টিভিএন অ্যানালিসিসে এই নিয়ে প্রোগ্রাম হয়েছেন, রানা আহমেদ ছিলেন সেখানে এবং বেশ ভালো করে আলোচনা হয়েছে। আরেকটু হলে ভালো হতো, আরেকটু ব্যাপক হলে ভালো হতো, কিন্তু তারা বিভিন্ন কল নিয়ে থাকেন, কাজে অনেক কিছু বলা যায়। ওকে, সো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই যে নাগরিকত্ব বাতিল কার্যক্রম, এটার বড় আকারে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প প্রশাসন। এর অর্থ হলো যারা ইতিমধ্যে নাগরিক হয়ে গেছেন, নাগরিক আছেন অনেকদিন ধরে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই প্রথম ধাপে লক্ষ্যবস্তু করেছেন 384 জনকে তারা চিহ্নিত করেছেন অলরেডি। আগে যেখানে বিশেষভাবে ইমিগ্রেশন আইনজীবীরা এইসব মামলা দেখতেন, এখন দেশ জুড়ে সাধারণ ফেডারেল প্রসিকিউটরদের নিয়োগ দেওয়া হবে। ফলে এই ধরনের মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। মনে রাখবেন, তথ্য তুলে ধরছে একটি 1990 সাল থেকে 1917 সাল পর্যন্ত ডিন্যাচারালাইজেশন হয়েছিল মাত্র 11টি, এখন তা বহুগুণে বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো এটা আপনি কি এটার মধ্যে পড়তে যাবেন কিনা, অর্থাৎ এটা আপনার ক্ষেত্রেও হতে যাচ্ছে কিনা বুঝবেন কিভাবে। সাধারণত এটি যখন শুরু হয় এটি তদন্তের মধ্যে শুরু হয়। কেউ কোনো টিপস দিয়েছেন, আপনি কোনো অডিটে পড়েছেন, আপনি ডাটাবেসে ম্যাচ হয়ে গেছে পুরনো ফিঙ্গারপ্রিন্ট, নতুন ফিঙ্গারপ্রিন্ট, আগের নাম পরের নাম, আগের ডিপোর্টেশন কোনো অর্ডার ছিল, ক্রিমিনাল রেকর্ডের ভিত্তিতে তদন্ত শুরু হতে পারে আপনার বিরুদ্ধে। এরপর আপনার নাগরিকত্বর আবেদনপত্র যে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন আছে এটি পর্যালোচনায় নিয়ে আসবেন তারা, এবং প্রয়োজনে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, USCIS, ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর মতো সংস্থাগুলোর কাছে পাঠানো হবে তাদের তদন্তের রিপোর্ট, ওকে। এবং হয়তো তাদেরকেও বলবে তদন্ত করো। অনেক ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার বহু বছর পরেও এই বিষয়ে সামনে আসে, এবং তবে এই যে একটি অনেক কিছু আছে যারা গোপন করা হয়, রাইট, কিন্তু এই প্রসেসটি কিন্তু গোপনে করা হবে না। সরকারকে ফেডারেল কোর্টে মামলা দায়ের করতে হবে, এবং এই প্রসেস যখন তারা শুরু করবেন, এই 384 জনের বিরুদ্ধে তারা করেছেন মামলা, তারা বাদী হয়ে তাদের দাবি হচ্ছে যে প্রতারণার মাধ্যমে অবৈধভাবে নাগরিকত্ব নিয়েছেন এই লোকগুলো। উদাহরণ, আগের ডিপোর্টেশন ছিল সেই সম্পর্কে আপনি কিছুই বলেননি, আপনি মিথ্যা কথা বলেছেন, আপনার অপরাধমূলক কোনো ইতিহাস আছে সেটি আপনি গোপন করেছেন, আপনি ভুয়া বিবাহের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছেন, নাগরিকত্ব অর্জন করার পর সেই বিবাহ ভেঙে দিয়েছেন, এটি এখন আর কোনোভাবেই কোনো কিছু নেই, এটি তারা
মেইন টার্গেট করছেন। তবে আবার কিছু আছে, এটি কিন্তু আবারও বলছি, এটি কিন্তু গোপনে করা হবে না, আপনাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হবে, সরকার আপনাকে সার্ভ করবে, আপনি আইনজীবী নিয়োগ করতে পারবেন, এর বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পাবেন। সরকারের উপর কিন্তু বিরাট দায়িত্ব, অনেক বেশি। তাদেরকে সুস্পষ্টভাবে, দৃঢ়ভাবে, সন্দেহাতীত দ্য শ্যাডো অফ ডাউট, যেটা আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে আপনি আসলে নাগরিকত্ব প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছেন। শুধুমাত্র ছোটোখাটো ভুল, অনিচ্ছাকৃত ভুল নয়, এমন প্রতারণা যা আপনি করলে নাগরিকত্ব হারাতে পারেন, এমন ভুলের কথা বলছি। সো এই প্রক্রিয়াটি কত সময় লাগতে পারে? কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় নিতে পারে। সো আমি বলবো বি কেয়ারফুল, স্পেশালি যারা এখনও সিরিয়ান হননি, সিরিয়ানশিপ নিয়ে নেন। আর যারা এই আওতার মধ্যে পড়বেন তারা একটু সাবধানে থাকবেন। বাট আমাদের কাজ হলো এটি ভেঙে আপনাদের সামনে তুলে ধরা।